আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের চিত্র। আচ্ছা, তাহলে এখানে শুরুতে যদি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হয়, এটা লিখবা যে পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এখন আমরা যদি সমীকরণ গুলো লিখি, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে সমীকরণ হবে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রের সমীকরণ। এবং দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি হবে টু আর পি, কিন্তু আমরা কিউ কে এখানে চেঞ্জ করছি, এটা হবে কিউ প্লাস টু টু পি, এটা হবে কিউ প্লাস টু। এবং মধ্যবর্তী এখানে কোণের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কিউ কে জাস্ট বর্ধিত করছি, মধ্যবর্তী কোণের কিন্তু কোনো চেঞ্জ করিনি। তাহলে এটা হচ্ছে ফোর আর স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা, এটা তো কিউ প্লাস টু এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার ফোর কিউ প্লাস ফোর। আচ্ছা, এইটা হবে একবার টু পি কিউ কজ আলফা, আর একবার হবে ফোর পি কজ আলফা। গুণ করলে আচ্ছা ফোর আর স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, এই তিনটা মিলে আমাদের প্রথম সমীকরণ থেকে এখানে কি লেখা যাবে? আর স্কোয়ার লেখা যায় না? হুম। আর আর এখানে বাকি থাকে ফোর কিউ প্লাস ফোর ফোর পি কজ আলফা। তো এই তিনটা থেকে আমরা ফোর কমন নিলে লেখা যাবে কিউ প্লাস ওয়ান প্লাস পি কজ আলফা। ওকে, তাহলে এখানে ফোর আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, এটা বিয়োগ করলে হবে থ্রি আর স্কোয়ার। আর এটা হচ্ছে পি কস আলফা। ওকে, তাহলে এখানে কিউ প্লাস ওয়ান প্লাস পি কস আলফা সমান আমরা লিখতে পারবো থ্রি আর স্কোয়ার বাই ফোর কিউ প্লাস পি কস আলফা। এটা আমাদের পরবর্তীতে লাগবে, এটা হবে থ্রি আর স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান। এটা আমরা দিই 2 নম্বর সমীকরণ। ওকে, এখন এখানে তৃতীয় ক্ষেত্রে লব্ধি চেঞ্জ হয় নাই, এবং বল দুইটাও এখানে চেঞ্জ হয় নাই। আচ্ছা, লব্ধিও চেঞ্জ হয় নাই, বল দুইটাও চেঞ্জ হয় নাই। টু পি কিউ কজ 180 মাইনাস আলফা। তাহলে এটাকে এখানে কি লেখা যায়? আচ্ছা, এটা এটা লিখলে কজ 180 মাইনাস আলফা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে এখন এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের যে এখানে সমকোণটা আসছে, আমি যদি এই যে সমকোণের ক্ষেত্রে আমাদের এখানে বল কোনটা কোনটা পি কিউ, তাহলে এইদিকে কিউ,
এইদিকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, যে এই সমকোণী ত্রিভুজটা, তাহলে এই এই বাহুটা কার সমান হবে? এখানে কিউ এর সমান হবে না আমাদের এই তৃতীয় ক্ষেত্রে? বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি? আমরা সমকোণী এই ত্রিভুজ থেকে লিখতে পারি অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার। লম্ব বলতে আর। তাহলে আর স্কয়ার সমান এখান থেকে কি হবে? কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। ওকে, আমরা এটা পাইলাম। আচ্ছা, তারপরে এখানে এটা এটা যোগ করলে পি স্কয়ার চলে যাবে, কিউ স্কয়ার থাকবে, কমন নিলে কিউ প্লাস পি কস আলফা আসবে। আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এখন 1 আর 3 আমরা যদি যোগ করি, এখানে খেয়াল করো, 1 আর 3 যোগ করলে বাম দিকে হবে 2r স্কয়ার, আর এইখানে পি স্কয়ার এবং মাইনাস পি স্কয়ার চলে যাবে, আর থাকবে 2q স্কয়ার এবং 2p কিউ কজ আলফা। এটা আশা করি বুঝছো। তারপর এখান থেকে যদি 2q আমরা এখান থেকে কমন নেই, এখানে থাকবে একটা কিউ, আর এখানে থাকবে পি কজ আলফা। 2r স্কয়ার, এখানে 2q, এই যে কিউ প্লাস পি কজ আলফার মান আমরা তো বের করলাম একটু আগে, 3r স্কয়ার ডিভাইড বাই 4 - 1। আচ্ছা, তারপরে 2r স্কয়ার, 3q r স্কয়ার, ওই 2 দ্বারা এখানে যদি এটা কাটাকাটি যায়, এটা হবে 2, তারপরে -2q। এটা আশা করি বুঝছো। তারপর এখন এখানে 2 দ্বারা এখানে লসাগু করলে এই 2 এসে এখানে গুণ হবে, এইটা হবে 3q r স্কয়ার, এইটা হবে 4q। এটা বুঝছো? মানে এখানে লসাগু করার পরে তারপরে হর 2 দ্বারা আবার এখানে আর গুণ করছে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের লব্ধির মান বের করতে বলছে, তো আরটাকে আমরা একদিকে নিয়ে যাই। তাহলে 4q আসবে এইদিকে প্লাস 4r স্কয়ার, ওইদিকে বিয়োগ করে r স্কয়ার কমন নিলে এটা হবে 3q - 4। তাহলে r স্কয়ার সমান আসে 4q ডিভাইড বাই 3q - 4। তাহলে আর সমান এটা আসবে, এখানে রুট করলে এটা হবে 2, এটা হচ্ছে √কিউ, আর এটা হচ্ছে √3q - 4। ম্যাথটা বুঝছো? হুম। ওকে, তো এখন এগুলা, যেহেতু এগুলো আমাদের প্রমাণ টাইপের ম্যাথ, এগুলা এমনিতে মানে বেসিক জিনিস, তো এখানে বোঝার মতো অবশ্যই অনেক কিছু আছে আমি যেগুলো বুঝাইতেছি চিত্রের ক্ষেত্রে বা সমীকরণ লেখার ক্ষেত্রে, বাট এখানে প্রমাণটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এটা তো সহজ। এটা হচ্ছে এমসিকিউ এর ম্যাথ। এখানে বলের মান দেওয়া, কোণ দেওয়া, লব্ধি বের করতে বলছে, এটা তো একদমই সহজ।
এরপরে বলছে যে কোনো বিন্দুতে দুইটি বল ক্রিয়ারত আছে যদি কিউ সমান 3p হয় এবং প্রথম বলটিকে দ্বিগুণ ও দ্বিতীয় বলটির মান 6 একক বৃদ্ধি পায় তবে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। কিউ এর মান নির্ণয় করো। ওকে, এখানে প্রথম ক্ষেত্রে 2p এবং কিউ মানের দুইটা বল ক্রিয়ারত আছে এবং বলছে যে কিউ এর মান হচ্ছে 3p। তাহলে আমরা এখানে এখানে কি লিখতে পারবো যে এখানে প্রথম ক্ষেত্রে যে দুইটা বল ক্রিয়াশীল একটা হচ্ছে 2p আর একটা হচ্ছে কিউ, কিন্তু কিউ এর মান বলছে 3p। এইটা এদের মধ্যবর্তী কোণ আমরা এখানে ধরে নিব আলফা। আচ্ছা, এটা হচ্ছে লব্ধির দিক। আর এখন বলছে যে প্রথম বলটিকে দ্বিগুণ, তাহলে আমরা যদি প্রথম বলটিকে দ্বিগুণ করে আঁকতে চাই তাহলে এটা একটু লম্বা করে আঁকবা। কারণ এটা এটা যদিও দ্বিগুণ বলতে এটা আমাদের প্রথম ক্ষেত্রে যতটুকু ছিল তার ডাবল হবে, বাট ডাবল করে আঁকানোর দরকার নেই, জাস্ট একটু বর্ধিত করে দিলেই হবে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলটা হচ্ছে 4p এবং দ্বিতীয় বলটার মান 6 একক বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে বর্ধিত যে বলটা এটা কি হবে? আগে ছিল 3p, এখন হচ্ছে 6। তাহলে 3p+6 বর্ধিত করা হবে। তাহলে লব্ধির ডিরেকশন এখানে সেম থাকে, কিন্তু লব্ধির মান কি সেম হবে? লব্ধির মান সেম হবে না। তাহলে লব্ধির ডিরেকশন সেম থাকবে, ঠিক আছে, বাট লব্ধির মান কিন্তু অবশ্যই এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে এখানে আমরা যদি এই লব্ধির কোণ এইটার সাথে এখানে ধরে নিই থিটা, তাহলে এটা হবে tan θ। 2p, এখানে হচ্ছে 3p cos α, এখানে হচ্ছে 3p sin α। আচ্ছা, এই ম্যাথে আমরা সবগুলা এখানে ক্যালকুলেশন পি দিয়েই করব, কারণ পি দিয়ে করলে তখন আমাদের সুবিধা হবে। তারপরে কিউ সমান যেহেতু 3p দেওয়া, পি এর মান বের করে ওইটাতে 3 দ্বারা গুণ করে দিলেই কিউ এর মান আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রের সমীকরণ। এবং এই দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে এটা tan θ থাকবে। কিন্তু আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি কার সাথে আছে? 4p এর সাথে। তাহলে 4p এবং আরেকটা বল হচ্ছে 3p+6 এবং এটা হচ্ছে 3p+6 sin α। এবং এখানে মধ্যবর্তী কোনো কিন্তু চেঞ্জ করার কথা বলে নাই, তাহলে এইভাবেই হবে। আচ্ছা, এখন দুইটাই যেহেতু সমান, তাহলে এখন দুইটা সমীকরণকে সমান ধরে এই এই দুইটা সমাধান করে আমাদের পি এর মান নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখন এই দুইটা সমীকরণ আমরা সমান লিখলাম। আচ্ছা, তাহলে কজ আলফার গুলাকে আমরা এক সাইডে এখানে নিয়ে আসি। এই টাইপের একটা ম্যাথ আমরা কালকে করছিলাম, করে জাস্ট আমরা এখানে বিয়োজন করে এখানে দিছিলাম আর কি। তখন ওইটা আরো আরো সরলীকরণ এখানে হয়েছে। তাহলে 2p এখানে আছে 3p cos α, আর এইখানে হচ্ছে
3p সাইন আলফা আসবে। আচ্ছা, আমরা যদি এখন বিয়োজন করি, তাহলে এখানে বিয়োজন করলে, এখানে খেয়াল করো, এখানে আছে 4p, তাহলে এখানে হর যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 2p, এবং কজ আলফা দ্বারা গুণ করলে 3p কজ আলফা, এবং হর থেকে মানে বিয়োজন করার পরে 3p কজ আলফা বাদ যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 6 কজ আলফা, আর নিচে যা আছে তাই। আচ্ছা, এখন তো এখানে 3p সাইন আলফা থাকবেই, আর এইখানে বিয়োজন করার ফলে 3p সাইন আলফা বাদ যাবে, তাহলে শুধুমাত্র থাকবে 6 সাইন আলফা। সাইন আলফা বাদ দিলে থাকবে 6। আচ্ছা, 6 এবং নিচে তো 3 আছে, তাহলে এটা থাকবে উপরে 2, এখানে নিচে থাকবে শুধুমাত্র পি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তারপরে এই যে এই এখান থেকে আমরা একটা পি এখান থেকে কমন নিয়ে এই পি এর সাথে এটা আবার বাদ দিতে পারবো। এই যে এখান থেকে পি কমন নিয়ে এই পি এর সাথে আমরা বাদ দিতে পারবো, তাহলে থাকবে এখানে 2p 6 কজ আলফা, নিচে থাকবে 2 প্লাস 3 কজ আলফা, এখানে থাকবে শুধুমাত্র 2, যদি পি বাদ যায় তাহলে এখানে 2p, তাহলে পি এর মান হচ্ছে 2, অতএব কিউ হবে 6। আচ্ছা, কোন বিন্দুতে এত মানের দুইটি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, এই যে এইটা অবশ্যই মনে রাখবা। দাঁড়াও লিখি আগে। একটি ত্রিভুজের তিনটি বাহুর মাধ্যমে একই ক্রমে প্রকাশ করা যায়। আচ্ছা, এখন এখানে খেয়াল করা হচ্ছে, একটা এখানে ত্রিভুজ নিয়ে আসে। ওকে, তাহলে আমরা এদেরকে 1, 2, √3 একই ক্রমে লিখতে পারবো। আচ্ছা, তো এখন এই ম্যাথটা যেহেতু ক নম্বরে আছে, এই ম্যাথটা আমরা যদি নর্মালি করতে চাই তাহলে এটা অনেক বড় হবে, কারণ এখানে আমাদের কোনো হিন্ট দেওয়া নেই, জাস্ট তিনটা বল এখানে
এখানে দেয়া আছে, এবং এখানে ত্রিভুজটা কিরকম হবে বা কোনগুলা মধ্যবর্তী কোণ, যদি একটাও হিন্ট দেয়া থাকতো তাহলে আমরা পরবর্তীগুলা বের করতে পারতাম। বাট এইখানে আমরা যদি দেখো, এই যে 1 এবং √3, 1² + √3², এটা এই কত হবে? 4 হবে না? হ্যাঁ। এইটা সমান যে এখানে আরেকটা বল আছে 2², এটা লেখা যায়। তাহলে আমরা যদি এই বলগুলাকে চাইলে আমরা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেইখানে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এটা হবে 2, এবং অন্য দুইটা বল হবে 1 এবং √3 একই ক্রমে। এটা বুঝছো? এইখানে এখানে শুধুমাত্র এটা মিলসের জন্য আমরা এটা করতে পারছি, যে এখানে পিথাগোরাসের যে সূত্রটা আছে ওইটা মিলসের জন্য এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে লিখতে পারবো। যদি এটা না মিলে তাহলে এটা কখনোই সমকোণী ত্রিভুজের মাধ্যমে লেখা যাবে না, এটা একটা নর্মাল একটা ত্রিভুজের মাধ্যমে লিখতে হবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন যদি এটা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে লেখা যায়, এবং আমরা একটু আগেই কিন্তু অনেক এই ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে এই যে এই ম্যাথটা কিন্তু আমরা বুঝছিলাম যে একটা এক ত্রিভুজের তিনটা বাহু থেকে কিভাবে আহ, তিনটা বলকে সমবিন্দুতে নিয়ে আসা যায়। তো এই জিনিসটা আমাদের এইখানেও লাগবে। তাহলে আমরা যদি এখানে সমবিন্দুতে এখানে নিয়ে আসি, তো তুমি চাইলে এটাকে, আমরা যেহেতু এর আগের বার এটাকে এই যে এই বিন্দুতে নিয়ে আসছিলাম, এখন আমরা এই বিন্দুতে নিয়ে আসি। তাহলে এই বিন্দুতে যেইটার পাদবিন্দু আছে ওইটাকে আমি রিপ্লেস করা লাগবে না, অন্য দুইটাকে রিপ্লেস করব। তাহলে আমি যদি এখানে √3 কে রিপ্লেস করি তাহলে √3 হবে এই বিন্দু থেকে সামনের দিকে, আর 1 এখানে এই কোন দিকে হবে, এটা হবে এই এই বিন্দু থেকে নিচের দিকে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাদের বল তিনটার মধ্যবর্তী কোণ এখানে বের করতে হবে। আচ্ছা, √3 কে, আচ্ছা এটা মুছে দেওয়ার দরকার নেই, থাকো। তাহলে এই কোণটা এই যে কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, √3 এবং 1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, যদি এইটা 90 ডিগ্রি হয়, এই কোণটাকে আমরা এখানে থিটা ধরে কিন্তু এটা বের করতে পারি। তাহলে কস থিটা সমান এখানে কি হবে, ভূমি √3 বাই এটার যে অতিভুজ, এটা কত, 2। তাহলে কজ এ কত ডিগ্রির মান, √3/2, কস 30 ডিগ্রির মান। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আচ্ছা এই কোণটা তো আমাদের কারো কারো মধ্যবর্তী কোণ তো না। দেখো আমরা যেখানে 30 ডিগ্রি বের করছি, এখানে 30 ডিগ্রি কি কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণের মধ্যে কি পড়ে? এখানে থার্টি না। ডিগ্রি কিন্তু কারো মধ্যবর্তী কোণ না। এখন এটা আমাদের বের করার রিজন হচ্ছে, যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 150 ডিগ্রি, যেটা হচ্ছে 2 এবং √3 এর মধ্যবর্তী কোণ। আর এরপরে এরপরে আমাদের বাকি আছে কি, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই এই টোটাল কোণটা, অর্থাৎ 2 এবং 1 এর মধ্যবর্তী কোণ, এই যে এই টোটাল কোণটা, এইটা এখানে কত হবে দেখো। এখানে যদি থিটা 30 ডিগ্রি হয়, আর এখানে এই নিচের অংশটুকু তো 90 ডিগ্রি, তাহলে 2 এবং 1 এর মধ্যবর্তী কোণ এখানে কত হচ্ছে, 30 + 90, 120। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটা এটা যেহেতু ক নম্বরে আসছে, তাহলে এটা এমন ভাবেই দিবে যাতে তুমি 2-3 মিনিটে এটা করতে পারো। যদি কোণের কোনো হিন্ট না দিত, এটা নর্মাল ত্রিভুজ থেকে সলভ করতে অনেক টাইম লাগতো। আচ্ছা, কোনো বিন্দুতে একই মানের
দুইটি বল অর্থাৎ দুইটাই পি, মধ্যবর্তী কোণ দেওয়া, লব্ধি দেওয়া, পি এর মান নির্ণয় করতে বলছে, এটা করবা। সমীকরণ হবে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু p² + p² + 2p × p cos 120। তারপর সেখান থেকে জাস্ট পি এর মানটা বের করবা। এরপর বলছে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম লব্ধি 25 নিউটন, ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে থাকলে লব্ধি 15 নিউটন। এটা নির্ণয় করো। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম লব্ধি, তাহলে এখানে আমাদের এখানে শর্ত মধ্যে কি হবে, p+q বৃহত্তম লব্ধি কত, 25 নিউটন। আচ্ছা এটা থাকুক। ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে থাকলে লব্ধি 15 নিউটন। দুটি বলের বৃহত্তম লব্ধি 25 নিউটন এবং ক্ষুদ্রতম বলের সাথে সমকোণে থাকলে লব্ধি 15 নিউটন। আচ্ছা তাহলে আমাদের চিত্রে বলছে যে এখানে একটা বল, আচ্ছা লব্ধি যদি আমরা এইখানে দেই তাহলে আর একটা বল হবে এইখানে, আমরা তো এটা একটু আগে এটা বুঝছিলাম। তাহলে আমরা ধরি এটা কিউ, এটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে লব্ধি। তাহলে যেহেতু লব্ধি কিউ এর কাছাকাছি, তাহলে আমরা এখানে বলতে পারি কিউ ইজ গ্রেটার দেন পি। সেই ক্ষেত্রে এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তখন এখানে লব্ধির মান বলছে 15 নিউটন। ওকে, তাহলে লব্ধি 15 নিউটন, p² + q² 2pq cos α। আচ্ছা এটা আপাতত থাকুক 1 নম্বর সমীকরণ হিসেবে। আচ্ছা দেখো কালকে আমরা তো এটা এটা আমরা শিখছিলাম ভালোভাবে লম্বাংশ উপপাদ্য অনুযায়ী। আচ্ছা আমরা যদি পি কে যদি এখানে নির্দিষ্ট দিক ধরি, তাহলে এখানে লম্বাংশ উপপাদ্য অনুযায়ী এটা কি হবে বলো তো। এখানে যদি আর এর কোণটা যদি হয়, এখানে পি এর সাথে লব্ধির কোণ থিটা, তাহলে পি কে নির্দিষ্ট দিক ধরে আমরা যদি এখানে লম্বাংশ অ্যাপ্লাই করি, এখানে সমীকরণটা কিরকম আসবে বলো। বলো এটা। ভুলে গেছি। এইগুলা কালকে বলে যদি আজকে ভুলে যাও তাহলে তো হবে না। এখানে পি কে আমরা যদি নির্দিষ্ট দিক ধরি, আমাদের লম্বাংশ কি বলে যে একটা নির্দিষ্ট দিকে আমাদের ক্রিয়ারত বলগুলোর উপাংশের যোগফল হবে লব্ধির উপাংশের সমান। তাহলে পি বরাবর এখানে বল আমাদের কয়টা, বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে পি বরাবর পি এবং কিউ এর উপাংশ কি হবে, আর আর কেন, কজ না পি পি বরাবর পি এর তোমার উপাংশ কত, পি বরাবর কজ আলফা নাকি? পি বরাবর পি এর উপাংশ কত হবে।
এটা বুঝো না, এখানে আমাদের হচ্ছে যে বল আছে দুইটা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তাহলে আমাদের এই দুইটা বলের উপাংশের যোগফল নেওয়া লাগবে এবং একটা নির্দিষ্ট দিক এখানে ধরে নিতে হয়। তো আমরা এখানে নির্দিষ্ট দিক এখানে ধরে নিছি, পি এর দিকটাকে নির্দিষ্ট দিক এখানে ধরে নিছি। তাহলে পি বরাবর পি এর যে উপাংশ এটা কত, পি কস 0। আর পি বরাবর এখানে কিউ এর যে উপাংশ এটা কি হবে, কিউ কস, এখানে এখানে কিউ এর সাথে পি এর দিকের কোণ কত, আলফা। এই দুইটা উপাংশের যোগফল হবে ওই বরাবর আর এর, অর্থাৎ লব্ধির যে উপাংশ। তাহলে আর কস ওই দিক বরাবর আর এর কোণ কত, থিটা। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এটা হবে পি, এটা হচ্ছে কিউ কজ আলফা। আর এইখানে এখানে থিটা তো লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে কস 90 মানে এটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে কজ আলফা সমান এখান থেকে কি লেখা যায়, মাইনাস পি ডিভাইড বাই কিউ। তাহলে আমরা যদি এখন 1 নাম্বার থেকে লিখি, এটা হবে 225 পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ। কজ আলফার মান হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই কিউ। তাহলে এটা হচ্ছে 225 পি স্কোয়ার, এটা হচ্ছে কিউ স্কোয়ার, কিউ কিউ বাদ দিলে এটা হবে 2 পি স্কোয়ার। তাহলে এটা হয় কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বলতে কিউ প্লাস পি, কিউ মাইনাস পি 225, এবং কিউ প্লাস পি এর মান আমরা প্রথমেই পাইছি 25 নিউটন, যেটা হচ্ছে বৃহত্তম লব্ধি ছিল। তাহলে কিউ মাইনাস পি হবে 225 ডিভাইড বাই 25। তাহলে এটা হচ্ছে, আচ্ছা লিখি, এটা হচ্ছে 9। এটা হচ্ছে কিউ মাইনাস পি এর মান। তাহলে আমরা পি প্লাস কিউ এর মান জানি, কিউ মাইনাস পি এর মান জানি। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, পি পি বাদ যাবে, 2 কিউ এর মান পাবো 34। সেইখান থেকে কিউ এর মান আসবে 17। কিউ যদি 17 আসে, পি আসবে 8। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। Okay. তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আর এগুলা ম্যাথ, এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট থিওরি প্লাস চিত্র আঁকার জন্য অনেক কিছুই শিখছি। এগুলা এগুলা ভালো মতো রিভিশন দিয়ে আসবো। আচ্ছা।